ওহে মানিক এলারে তোর ফাঁদ। ফাঁদ তো তুমি ফেলেছো, কিন্তু তোমার সেই ফাঁদে শিকার ধরা দেবে তো? দেবে কি বলো, ধরা দিয়া পয়সা আছে। থামো তো। হ্যাঁ, এই যে এতদিনে আমি তোমাকে এখানে এনে তুলেছি, হ্যাঁ এই এতদিনে বলি কাজের কাজটা কি করেছো শুনি? রুগী সেজে ভালোভাবে বসে মহা আনন্দে ভালো মন্দ শুধু গিলছো, কাজের কাজটা কোনো করেছো? বলি আমাদের ভবিষ্যতের ভাবনা কিছু ভেবেছো? আরে সেই জন্যই তো লোকে কয় মাইয়া মানুষে 10 হাত কাপড়ে কাঁচা হয় না। কি বললে? হ্যাঁ, আরে বাবা তোমাকে মাথায় বুদ্ধি আছে, কিন্তু সে বুদ্ধিতে ধার নাই। আরে বাবা একটা কাম করতে গেলে 5-5টা চাল চালতে হইব। কোন চালটা বাঞ্চালো হইব আর কোন চালটা সফল হইব কেউ জানে না। ওসব কথা আমি কিছু বুঝি না, আমি ওসব কথা কিছু জানি না। আমি চাই শুধু টাকা, টাকা, অনেক টাকা। যে টাকার লোভ দেখিয়ে তুমি আমাকে এখানে নিয়ে এসে ফাঁসিয়ে দিচ্ছ। এখন আমি বুঝেছি, আমি নিজেই ফাইসা গেছি। কি বললে তুমি? আরে আমি হলাম জাত খচ্চর, আর তুমি হলে কি স্বভাবে খচ্চর। তা না হলে নিজের ভাই আর ভাইপোর সর্বনাশের লগে মাথা ঘামায়। তুমি ঠিক বলেছো, কারণ ওদের সর্বনাশ না করতে পারলে আমাদের সম্পত্তি হবে কি করে? তুমি চাল চালাও, আরো বেশি করে চাল চালাও। যেমন করি হোক দাদার এই পুরো সম্পত্তিটা আমাদের হাতের মুঠোয় আনতে হবে। তারপর আমরা দুজনে রাজ্যটক হয়ে স্বার্থের গান গাইতে গাইতে বলবো, বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ফেসে গেল মানিক চাঁদের ঢোল। হাসি কি বিভৎস হাসি! তবে হাসি আমি হাসছি না, হাসছে চক্রান্ত, হাসছে শয়তান আর পরাজিত ঈশ্বর। মাথা নিচু করে অধর্মের আদালতে ধর্মের প্রাণদণ্ডের আদেশ শুনছে। কষাই লোভ লালসা আর হিংসার কাটা বেঁধা জুতোর তলায় রক্তাক্ত হয়ে কাঁদছে। মায়া, মমতার বিশ্বাস আর মিথ্যার কারাগারে সত্য বন্দী হয়ে বলছে, যাহারা তোমায় বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? পাগলা! একই রে বাবা, এই যে দেখছি গিরগিটির বংশধর, এত দ্রুত রূপ বদলানোই এই যে দেখছি বহুরূপী গোহার মানি। কি বললি পাগলা? যতই তোমরা সাধুতার আড়ালে নিজেদের শয়তানি চেহারাটাকে লুকিয়ে রাখো না কেন, ওই মহাকালের আইনায় তোমাদের ওই আসল চেহারাটা ঠিক ফুটে উঠবে। তাতে তোর কি রে ঘাটের মারা? তাতে তোর কি? তুই কেন উপযাচকে আমাদের জ্ঞান দিতে এসেছিস? কেন আমি তোমাদের সাবধান করতে এসেছি। তোমাদের ভাবের ঘরে চোখ ঢুকে গেছে হে গিরগিটি মশাই। তোমাদের কুকর্মের গোপন সত্য ফাঁস হলো বলে। এই শালাই বল, বলকে তুই সত্য করে বল বটে, আর কি আমাদের গোপন সত্য? নিজের বুকে হাত রেখে স্মরণ করে দেখো তো, স্বার্থের মোহে কোন সত্যকে তোমরা লুকিয়ে রেখেছ? অর্থের মোহে কোন বিশ্বাসকে তোমরা খুন করেছ? তোমরা খুনি, তোমরা বেঈমান, তোমরা বিশ্বাস। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। পাগল, ও কি সত্যি সত্যি পাগল নাকি নাকি ও পাগলের বেশে অন্য কেউ? হ্যাঁ, ও আমাদের অনেক কিছু গোপন কথা জানে কইছে। কি কথা, কি জানে? হ্যাঁ, আমাকে তদন্ত করে জানতে হইব। তবে আমাগো মাথার সঙ্গে যদি মিলিয়া যায়, তাহলে ওই শালাটারে আমি একদম। বলি তখন থেকে কি বিড়বিড় বিড়বিড় করছে? না কিছুটা ছলো না, ওই পাগলটাকে দেখা আমার মাথায় আর একটা চাল আইসা গেছে। আমার চাল?
একটা আসল ফাঁদ, যেখানেই ফাঁদ ফেলাইবে কিছু না কিছু সে ধরবে। হ্যাঁ, তোমাগো কাম তুমি ঠিক চাইলা যাও, আর আমাগো কাম আমি ঠিক কইরা দিবি। তবে সাবধান, ওই সর্ষের ভিতরে যে ভূত নাইচা বেড়াচ্ছে এ কথাটা যেন না কেউ জানতে পারে। কেউ জানতে পারবে না, কোনোদিন কিচ্ছুই জানতে পারবে না। আর যেদিন জানতে পারবে সেদিন একেবারে এই সংসারটা শ্মশান হয়ে যাবে। হয়ে যাবে পিসিমা। হ্যাঁ? মানে না ও ও কিছু না বাবু, কিছু না। আসলে আসলে আমি নিজেদের কথাই ভাবছি জানিস। আমার আমার ওই পঙ্গু স্বামীটাকে আমরা এখানে তুলে নিয়েছি। আমার সংসার করার স্বপ্নটা সদাই শ্মশান হয়ে যাবে রে। এ কথা তুমি পিসিমা বলতে পারলে? ওরে বাবা, বলতে আমি চাই না রে বাবা, বলতে আমি চাই না, কিন্তু তোদের কথা ভেবে তোদের মুখের দিকে তাকিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি বাবা। আজকের এই দুর্দিনের বাজারে একটা রোগা মানুষকে বসিয়ে বসিয়ে খাওয়ানো চারটিখানি কথা বাবা। আমরা তোদের ঘাড়ের ওপরে এসে পড়েছি দুটো মানুষ। এই যে আমার বলে রে কি কষ্ট, কি বলবো, আমি তা তোকে বোঝাতে পারবো না বাবা হিরু, বোঝাতে পারবো না। সেই কষ্টটাকে সমানভাবে ভাগ করে নেওয়ার নামই তো মানবিকতা। এই সম্পত্তির অর্ধেক অংশ আমি তোর নামে লিখে দিয়েই তোদের ভবিষ্যৎ আমি নূতন করে গড়ে দেব। আমাদের ভবিষ্যৎ করতে তোমাকে হবে না দাদা, কারণ এই ভবিষ্যৎ আমরা নিজেরাই করব। তবে হ্যাঁ, অর্ধেক নয় দাদা, তোমার পুরো সম্পত্তি আমার হাতের মুঠোই আমি করে নেব। পিসিমা, ও পিসিমা, কি ভাবছো বলো তো? না না, কিচ্ছু ভাবছি না, কিচ্ছু ভাবছি না। আমি ভাবছি আমার সম্পত্তি কি হবে দাদা। দাদার আশীর্বাদ, দাদার আশীর্বাদ ছাড়া আর আমি কিচ্ছু চাই না, আর আমি কিচ্ছু চাই না দাদা, আর আমি পিসিমা, ও পিসিমা, পিসিমা। আচ্ছা বাবা, পিসিমা অমন কাঁদতে কাঁদতে চলে গেল কেন বাবা? ছলনা বড় অভিমানী। দেখিস আমার অবর্তমানে ওরা যেন কোনো কষ্ট না পায়। ওসব কথা নিয়ে তুমি ভেবো না বাবা, কিন্তু একটা বিষয়ে আমার ভীষণ চিন্তা হয়। দাদা ওদের কাউকে ভালোভাবে দেখতে পারে না। ওদের দেখলেই দাদার মাথায় প্রচন্ড আগুন জ্বলে ওঠে, আর প্রচন্ড ভাবে চিৎকার করে বলে ওঠে, মেলে ফেলবো, একেবারে গলা টিপে মেলে ফেলবো। হ্যাঁ, কাকে মেরে ফেলবি তুই? ওই 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 তয়তানি প্রীতিটাকে। কেন দাদা, পিসিমা কি করেছে? ওই তয়তানিটা বলে কি না তুই মেমতাইব নাকি আমার বউ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা বাবা, আচ্ছা ভাই, হ্যাঁ। তোমরাই বলো না, আমি তো একটা মুখ্য তুক্ষ খেপা তেলে, তুই মেমতাইব কিন্তু আমার বউ হতে পালে না। ঠিক বলেছিস বাবা, ওসব কথা ভাবা অন্যায়, মহাপাপ। মহাপাপ? কিন্তু স্বপ্ন দেখা তো পাপ নয় বাবা। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন। কি স্বপ্ন দেখিস তুই? ওই মেমতাইবের স্বপ্ন। মেম সাহেবের স্বপ্ন? হ্যাঁ, আমি প্রতিদিন রাতে মেমতাইবের স্বপ্ন দেখি। মেমতাইব যেন দেবী প্রতিমার মতো থেদি আমার সামনে এতে কেঁদে কেঁদে বলে, তুমি তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, আমি তোমাকে ক্ষমা করবো না, কিছুতেই না, কিছুতেই না। স্বপ্ন কখনো সত্য হয় না। ওসব ভেবে তুই একদম মন খারাপ করবি না। তুমি শুধু একটি বার আমাকে তুই মেমতাইবের কাছে নিয়ে দেবে বাবা, শুধু একটি বার। আমি মেমতাইবের পা দুটো জড়িয়ে ধরে বলবো, মেমতাইব, আমি মুখ্য চুক্ষ খেপা ছেলে, না বুঝে একটা অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো মেমতাইব, তুমি আমাকে ক্ষমা করো। দাদা, আমি নিশ্চয়ই তোকে সেই ম্যাম সাহেবের কাছে নিয়ে যাব। সে নিশ্চয়ই তোকে ক্ষমা করবে খোকা, তুই দেখে নিস, সে নিশ্চয়ই তোকে ক্ষমা করবে। করতে বাবু, কি হয়েছে নন্দা? তুমি এমন ডাক্তার ছুটি উঠে এলে কেন? কি হয়েছে বলো না। তিনি আসছেন গো, তিনি আসছেন। তিনি কে? খোকা বাবু, সেই মেম সাহেব গো। ম্যাম সাহেব? আপনারা দয়া করে আমাকে মেম সাহেব বলে লজ্জা দেবেন না। আমি বাংলার বধূ হই,
আমার শ্বশুর বাড়িতে এসেছি। শ্বশুর বাড়ি? মেম সাহেব তুমি এখান থেকে তুলে দাও মেম সাহেব, নইলে যে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। জি, স্বামীর ঘরে এলে কোনো স্ত্রীর কি কোনো ক্ষতি হয়? স্বামী কে আপনার স্বামী? কেন, যে আমার সিঁদুরতে সিঁদুর পরিয়ে দিয়েছে তোমার দাদা। কথা শোনো মা, কথা শোনো। খেয়ালের বসে আজ যেটা তুমি করতে যাচ্ছ সেটা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। শিক্ষায়, দীক্ষায়, যোগ্যতায় আমার ছেলে কোনো মতেই তোমার সমযোগ্য নয়। আপনি বিশ্বাস করুন বাবা, আমি আমার সমস্ত শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু দিয়ে আমার স্বামীকে আমার মনের মতো করে গড়ে তুলব। আপনি আপনি শুধু আমাকে স্বীকৃতি দিন বাবা। তুমি এখান থেকে চলে যাও মেম সাহেব, তুমি এখান না। থেকে চলে যাও। আমার বাড়ি থেকে আমার বৌমা কোথাও যাবে না। আমার ছেলের দেওয়া স্বীকৃতি তোমাদের সবার কাছে কতটা প্রিয় হবে তা আমি জানি না, কিন্তু আজ আমি আবার তোমাদের নতুন করে বিয়ে দেব। ওরে তোরা কে কোথায় আছিস? ছাগ বাজা, উলু দে। আজ আমার খেপা ছেলের বৌমা এসেছে, বৌমা। শাক বাজারে উলুদে রে, শাক বাজারে উলুদে রে, সানাই বাজা জোরে, সবাই মিলে বরকনেকে, সবাই মিলে বরকনেকে বরণ করে নে রে, বরণ করে নে রে। শাক বাজারে দে উলুদে, শাক বাজারে দে উলুদে, শাক বাজারে দে উলুদে। গুলি করে মারবো, আর সবাইকে আমি গুলি করে মারবো, গুলি করে মারবো, গুলি করে মারবো। পাগলামি করো না। আর মাথা ঠান্ডা করো। সবাইকে মাথা ঠান্ডা করো। আর সবাইকে আমি গুলি করে মারবো। বলো বলো। শোনো, আমার কথা শোনো, তুমি একটু মাথা ঠান্ডা করো। দেবী ভুল করেনি, দেবী ভুল করতে বাধ্য করা হয়েছে। কি বলতে চাও তুমি? তোমাদের মধ্যে কেউ সাহস আমি যুক্তি দিয়ে দেবীকে ভুল কাজ করিয়েছে, নলে সে সাহস হতো না একটা শখের শ্বশুর বাড়িতে যেতে। কি বলছো তুমি? বলো বলো কাছে কার যুক্তিতে দেবী আজ রায়বাড়িকে সম্মানকে নষ্ট করে দিল? তুমি না, তুমি না শোনো, তুমি না শোনো। বন্দুকটা নামাও দাদা। বৌদির উপরে বন্দুকটা দেখিয়ে এমন বিরক্ত নাই বা দেখালে, দেবী তো খেলার পুতুল নয় যে তুমি তাকে যেমন খুশি তেমন নাচাবে। তাই বলে পুণ্যব্রত মাস্টারের কাছে পরাজয় করে আমাকে মেনে নিতে হবে? জয় মনে অসম্ভব। করছো কেন তুমি? তোমার মানবতা দিয়ে, তোমার হৃদয় দিয়ে সেটাকে জয় করে দাও। না, আমি জয় করব এই শক্তি দিয়ে, এই বন্দুক দিয়ে। কি করছো? ওটা ওই গুলি পড়া পুণ্যব্রত আছে। মাস্টারের কাছ থেকে দেবীকে জোর করে উদ্ধার করে নে আমি কঞ্চনের সঙ্গে আবার তার বিয়ে দেব। অসম্ভব। তুমি চাইলেও কিন্তু আমি এ বিয়ে হতে দেব না দাদা। আরে ভাই বলে তো আমি ক্ষমা করবো না। কি করছো কি? ওতে গুলি ভরা আছে, একটা বিপদ হয়ে যেতে পারে। তোমরা দুজনেই কি পাগল হয়ে গেছো ঠাকুরপো? পাগল আমি হইনি, তবে তবে তোমরা 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 দুজন আমাকে পাগল করেছে না, উঠে পড়ে লেগেছো, উঠে পড়ে লেগেছো। আচ্ছা তুমি তোমার স্ত্রী, বলো তুমি তোমার স্ত্রী, তুমি কোথায় আমাকে সাপোর্ট করবে? তা না করে তুমি ওরই পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে আমি কথা বলছো। চিরকাল ন্যায়ের পক্ষে কথা বলে এসেছি, পক্ষ বিপক্ষ নয়। আমি অন্যায় দেখলেই প্রতিবাদ করে এসেছি, আজও করব। হ্যাঁ হ্যাঁ তাই তো করবে, তাই তো করবে, করবে করবে। আজকাল আজকাল আমি বেশ লক্ষ্য করছি, আমি যেটা করছি সেটা তোমার কাছে অন্যায় বলে মনে হচ্ছে, আর ও যেটা করছে সেটা তোমার কাছে নেই। আজকাল আমার চেয়ে ওর মূল্য তোমার কাছে বেশি হয়ে যাচ্ছে না? কি বলে তুমি? তোমার চেয়ে ঠাকুরপোর মূল্য আমার কাছে বেশি। শুধু তাই নয় মন্দিরা, তোমাদের স্নেহ মায়া মমতা অধিক আধিক্যতা না আজকাল আমার কাছে বড্ড অসহ্য লাগছে। হ্যাঁ, সে তো লাগবেই দাদা, সে তো লাগবেই। মনে যদি তোমার হাজার অন্ধকার থাকে, চোখের সামনে হাজার আলো থাকলেও সেটা তো অন্ধকার দেখাবে দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ। একটা কথা মনে রেখো,
আমার প্রতি বৌদির স্নেহ মায়া মমতা তোমার কাছে আধিক্ষেতা হলেও সেটা যে আমার কাছে স্বর্গের পবিত্রতা, আর সেই পবিত্রতা শুধু অন্তর থাকলেই অন্তর দিয়ে অনুভব করা যায়। আমি দুঃখ পাইনি বৌদি, আমি দুঃখ পাইনি, বরং বরং এই দাদার এই মানসিকতায় আমি ভীষণ লজ্জা পেয়েছি। লজ্জা, যে লজ্জাটুকু দাদার মধ্যে বিন্দু মাত্র নেই বৌদি। আর নেই বলেই তো আজ আজ তোমার আমার মাঝে এই দাদা যে একটা ব্যবধান সৃষ্টি করতে চাইছে। এই দাদা যে একটা ব্যবধান। তুমি কি করলে? কেন কেন ঠাকুরপুর মনে আঘাত দিলে বলো তো? আঘাত তো আমি ওকে দিতে চাই না মন্দিরা, কথাটা আমি তোমাকে বললাম, অথচ লাগলো কি ওর বুকে। কেন কেন কিসের জন্য বলো? কোন সম্পর্কের টানে তোমাকে আঘাত করলো ওর চোখে জল আসে? কোন সম্পর্কের জন্য আমার চেয়ে মূল্য ওর কাছে তোমার কাছে বেশি পাই? এটা আমাকে প্রশ্ন না করে নিজেই যাচাই করে দেখতে পারো। চোখ দিয়ে যা দেখা যায় অনেক সময় সেটা সত্যি যেমন হয় না, তেমনি মন দিয়ে যা ভাবা যায় সেটাও অনেক সময় সত্যি হয় না। তাই যখন যেটা দেখবে চোখ দিয়ে আর মন দিয়ে ভালো করে বুঝে শুনেই দেখবে। মন আমার পরিষ্কার আছে মন্দির, তবে তবে বেশ আমি বুঝতে পারছি তোমারই মনে একটু একটু করে ময়লা জমতে শুরু করেছে। সোনার সাবান দিয়া ওই ময়লাটারে সাফ কইরা দিন রায়মশাই। কে তুমি? উনি আমাদের বিশেষ শুভাকাঙ্ক্ষী স্যার। দেবী সম্বন্ধে বেশ কিছু গোপন তথ্য উনি আমাদের জানাতে চান, তাই ওনাকে আমি আপনার কাছে নিয়ে এসেছি। কিন্তু কি ওর পরিচয়? পরিচয় আমার একটা নয় রায়মশাই, দরকার পড়লে আমি পরিচয় পাল্টাইয়া ফেলতে পারি। এখন আমাকে পরিচয় হলো আপনাকে শত্রুর ওই পূর্ণ মাস্টারের বোনাই। পূর্ণমত মাস্টার আমার শত্রু, এ কথা তোমাকে কে বলেছে? হাই রাম, কয় কি? আরে তোমাগো বোনটাকে যে ফুসলাইয়া লইয়া যে নিজের হাবা গোবা ছেলের গলায় ঝুইলা দেয়, সে তোমাগো সত্য হবে নাকি? কি বলছো? ওই খেপাটার সাথে ওই ওই পূর্ণব্রত মাস্টার তোমার ওই বোনটার সঙ্গে ভোগ করতে চায়। স্যার, আপনি কি করছেন? চালান চালান গুলি চালান, আমাকে শেষ কইরা যদি আপনাকে বোন যদি বাইচা যায় তাহলে আমারে চালান। আমার কাছে ওই একটা কচি মায়ার যৌবন জীবনের দাম আর আমার দাম একদম মিনিমাম। তারপরে সংবাদ বলো। হ্যাঁ, ওই তোমারও বহিনেকে ভোগ করণের পর পূর্ণব্রত মাস্টার কোথায় পাচার করার মতলব আটতাছে। সে কি? তাহলে কেমন করে দেবীকে বাঁচানো যাবে? কোন উপায়ে? উপায় একটা আছে, দরকার হলে তোমরা যদি আমার একটু সাহস দাও আর কিছু যদি পয়সা খরচ করো তাহলে আমি সব ঠিক কইরা দিব। কোন ভরসায় খরচা করব? আপনি তো নিজেই ভালো মতো দাঁড়াতে পারছেন না, রোগের ভারে আপনার সারা শরীর কাঁপছে। কোন ভরসায় আপনার কথায় আমরা খরচা করব? তাই নাকি? এই দেখেন কেষ্ট ঠাকুরের অনেক রূপের মধ্যে একটা কিন্তু গোপন রূপ ছিল, যারে কয় বিশ্বরূপ। তেমনি আমারও একটা বিশ্বরূপ মানে বহিরূপ আছে। এই দেখেন। এইবার বুঝতে পারলেন তো ভাইয়া? আমি শালা ভিজা বেড়ালের মতো বললে কি হইব? আসলে আমার ভেতরে একটা পয়সা রেখেছি। আমরা এই তিন বন্ধুতে অনেক লক্ষ্য রেখে এগিয়ে যাব ওই সাফল্যের সন্ধানে। ছেলে দাও বলছি, আর ছাড়বে তো নাকি? কি পাগলামি করছো? আজ যে তোমাদের ফুলসজ্জা, এই ঘরে তুমি আর বৌদিমণি
পাশাপাশি থাকবে বৌদিমণির সাথে কত সুখ দুঃখের কথা বলে। বলে বাবা আমি পারবো না, মেমতায় বড্ড লাগি, আমার ভয় করতে। মেম সাহেব বলতে নেই দাদা। বলো বউ, আজ তুমি বৌদিকে অনেক ভালোবাসবে। কেমন করে ভালোবাসবো রে ভাই, তুই আমায় টিকিয়ে দিবি? ওই দেখো বৌদিমণি আসছে গো, বৌদিমণি আসছে। আমার বলো ভয় করতে, মেমতায় বাবাল বকবে না তো? আবার মেম সাহেব বলে বউ বলতে বলেছি না বউ। সত্যি? আমি তাহলে বউ বলেই ডাকবো, বলবো বউ, ও বউ। এলে থামলে কেন? ডাকো বলছি, আবার ডাকো। না, বৌদি, ভাগ্যের পরিহাসে তোমাদের জীবনে যেটা ঘটে গেল তার জন্য তুমি আমার দাদাকে দায়ী করো না। আমি জানি দাদা আমার শিশুর মতো সরল সহজ, তোমাদের জীবনে অনেক দুর্ঘটনা ঘটে। তার জন্য তুমি আমার দাদাকে দায়ী করো না বৌদি। দাদাকে তুমি তোমার মনের মতন গড়ে নিও বৌদি, দাদাকে তুমি আমার মনের মতন গড়ে নিও। তুমি কোনো চিন্তা করো না ঠাকুরপো, আমি আমার স্বামীকে আমার মনের মতো করে গড়ে তোলার চেষ্টা করব। তুমি পারবে গো বৌদিমণি, তুমি নিশ্চয়ই পারবে। তুমি যে দেবী গো, তুমি যে দেবী, তোমার মতো দেবী এই গৃহলক্ষ্মী শিব শক্তির মহিমায় আমার খোকা বাবুকে আবার নূতন করে একটা জীবন ফিরে পাবে গো বৌদিমণি। আমার খোকা বাবু আবার একটা নূতন করে জীবন ফিরে পাবে। তুমি দেও না নন্দদা, একটু দাঁড়াও, আমাদের ভয় করতে নন্দদা। এদিকে এসো বলছি, কিসের ভয় তোমার? না মানে তুমি যদি লাগ করো। কেন? আমি রাগ করবো কেন? আজ আমাদের ফুলসজ্জা, নতুন জীবন শুরু করবার প্রথম দিন। আজ আমি আমার সমস্ত দায় দায়িত্ব তোমাকে সঁপে দেব। নাও দেবতা, তোমার এই দাসের তুমি ভক্তি ভরা প্রণাম নাও। উল্টোদা ঘরে প্রণাম করতে হয় বুঝি? দাঁড়াও দাঁড়াও, আমিও তোমায় একটা প্রণাম করি। এই ইস, ছি ছি ছি, অমন কাজ করতে নেই গো। ওতে যে আমার পাপ হবে। কিন্তু তুমি যে আমায় প্রণাম করলে এতে আমার পাপ হবে না? না, ওতে আমার পুণ্য হবে। ওই দেখো, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, রূপলি জ্যোৎস্নায় ভরে গেছে সারা আকাশ। ওই আকাশের দিকে চেয়ে চেয়ে আজ আমি তোমাকে বলবো, কি? উঠে চাঁদটা কাঁপে বুক তো, ছায়া ছায়া জোছনায়, ছায়া ছায়া জোছনায়, কি মায়া কি মায়া কি মায়া কি মায়া, উঠে চাঁদটা কাঁপে বুক তো, উঠে চাঁদটা কাঁপে বুক তো, ছায়া ছায়া জোছনায়।
বলছিলাম কি আজকের দিনে এই নাকাশটা করলে হতো না? আমার জন্য ভয় করছে গো, আমার যে ভীষণ ভয় করছে। আরে এটাই তো ঠিক মোক্ষম সময়, চারিদিকে সব প্ল্যান রেডি করা আছে, সময় মতো কাজ না করতে পারলে সব প্ল্যান ভেস্তে যায়। যাও যাও জলদি যাও, জলদি যাও। আরে আজকের দিনে এই কাজটা না করলেই হতো না? যাচ্ছি, তবে হ্যাঁ যা করার একটু সাবধানে করো কিন্তু, বুঝেছো? আমার ভীষণ ভীষণ ভয় করছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ভয় নয় চলো না, ভয় নয়। তোমার ভাইপোর লগে তোমার একটু ব্যথা লাগতাছে। আরে বাবা, কিছু পাইতা গেলে কিছু তো ছাড়তে হইব, কিন্তু আমি ছাড়ি না আর ছাড়তে ভালোবাসি না। আমি শুধু পাইতা চাই, শুধু পাইতা চাই। তুমি আমাকে ক্ষমা করে দিও গো, আমি না বুঝে না জেনে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন তুমি ঘুমাবে, চলো আমি তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব। না, তুমি ঘুমাবে চলো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব। সে কি, তুমি আমার মাথায় হাত বুলি? সত্যি তুমিও না? চলো চলো, দেরি হচ্ছে, চলো ঘুমাবে। ডাকতে বউ? ডাকছে মনে হয় পিসিমা। তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি দরজাটা খুলে দিয়ে আসছি। দেখো না, বলছিলাম কি, তোমার পিসেমশার রোগটা না ভীষণ বেড়েছে, বিছানায় শুয়ে শুয়ে চটপট করছে। তাই ডাক্তার ডাকতে যাওয়ার জন্য আমি হাদাকে আনতে এলাম। হাদা রে, তোর পিসেমশার অসুখটা বড় বেড়েছে রে বাবা, তুই একটু ডাক্তার ডেকে আনবি বাবা। ইতিমধ্যে অতুর বেলেতে হ্যাঁ। কিন্তু ভাবিন না পিতি, না। আমি এক্ষুনি ডাক্তার যাচ্ছি। যা বাবা যা। শোনো বলছি, এখন তুমি কোথায় ডাক্তার আনতে যাবে? তুমি কিচ্ছু ভেবো না বউ, আমি দাবো আর লাদবো, ততক্ষণ তুমি পিতির সঙ্গে বসে গল্প করো, কেমন? শোনো, যাক ও যে না। সত্যি সত্যি চলে গেল পিসিমা। যাক না বাবা, যাক না, ওকে যেতে দাও না মা, ও তো এক্ষুনি ফিরে আসবে ডাক্তার ডেকে নিয়ে এসে। তুমি ততক্ষণ না এখানে একটু বিশ্রাম নাও, একটুখানি চোখ বুজিয়ে ঘুমিয়ে নাও, বুঝেছো? আমি দেখি তোমার পিসার অসুখটা আবার বাড়লো কেলা, কমলো, আমার হয়েছে যত জ্বালা। ঘুমিয়ে নাও, ঘুমিয়ে নাও। পিসিমা শোনো, পিসিমা ঘুমিয়ে নাও বললে কি কারো চোখে ঘুম আসে? আজ যে আমার জীবনের শ্রেষ্ঠ রাত, এই রাতে স্বামী পাশে না থাকলে কি কারো ঘুম আসে? না না না, আমি কিছুতেই ঘুমাবো না। বরং আমার স্বামীর জন্য গাওয়া সেই গান গাইতে গাইতে আমি তার জন্য এখানে অপেক্ষা করব। তুমি কোথায় চলেছ? আইতাছে আমাগো শিকার, একটু একটু কইরা আমাগো পাশ আইতাছে। ওই বাড়ির শিকারটারে শক্ত কইরা ও
করতে তোমার অটক বেলেতে তুমি একটু তথ্য গেলো আমি এক্ষুনি ডাক্তার আনতে যাচ্ছি ডাক্তার নয় রে, ডাক্তার নয়, তুই 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 ওই উপরে ওই ভগবানকে ডাক। খুঁজছি আমি আমি একটা মানুষই খুঁজছি, কিন্তু কোথায় পাই তেমন মানুষ কোথায়? এই তুই কি দেখছিস রে পাগলা? কি গো, আমি শেয়াল দেখছি, শেয়াল। তুই আমাকে শিয়াল বললি? তুমি শেয়াল নও, তুমি মানুষ। হ্যাঁ আমি মানুষ, আমার মানুষের মতন একটা মাথা আছে, আর সেই মাথায় মানুষের বুদ্ধি। না গো না, মানুষের মাথায় এখন বুদ্ধি বলে কিছু নেই, শুধু দুর্বুদ্ধিতে ঠাসা। আর হবে না কেন? মানুষের মধ্যে যে আজ মানুষ নেই গো, শুধু জন্তু জানোয়ারের বাহার। জন্তু জানোয়ারের বাহার? এ তুই কি বলছিস পাগলা? বুঝতে পারলে না? তাহলে বুঝিয়ে বলছি, শোনো শোনো শোনো। আগে দুনিয়ায় মানুষের চেয়ে জানোয়ারের সংখ্যা ছিল অনেক বেশি। কালের বিবর্তনে ওই মানুষের সংখ্যা কমতে কমতে জানোয়ারের সংখ্যা বাড়তে বাড়তে 1 ভাগ থেকে ওই 3 ভাগে গিয়ে ঠেকেছে। আর মানুষের সংখ্যা কমতে কমতে 1 লাফে 3 ভাগ। এখন প্রশ্ন হলো, ওই 2 ভাগ মানুষ এলো কোথা থেকে? তাই তো এসব মানুষ এলো কোথায় থেকে? ওই যত পরিমাণ জানোয়ার মরেছে, ঠিক তত পরিমাণ ওই জানোয়ারের আত্মা এসে এই মানুষের সমাজে ঢুকেছে। তাই তোরাই ওদের পাশবিক প্রবৃত্তি দিয়ে মনুষ্যত্বকে খুন করে এই সমাজটাকে জঙ্গল বানাতে চাইছে। তাই তোদের সাফ করবার জন্য আমি সত্যিকারের একটা মানুষ খুঁজছি, সত্যিকারের মানুষ। কিন্তু এদিন আর বেশি দিন থাকবে না, আমার আপনার মতো মানুষেরা একদিন জেগে উঠবে, আর সেদিন বসতি আবার উঠিবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণম অথবা ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। পাগলা! শালা ছুচোটা না খুব খুব বদমাশ আছে, নানা মতলবে শুধু আমার শরীরে হাত দিতে চায়। আসুক আসুক আমার সামনে, হত্র না করে মুচড়ে ভেঙে দেবো। কখন তো আমি তোকে খুঁজছি। আমিও তো তোকে সেই কাল রাতে থেকে খুঁজি। তোকে না কতবার বলেছি তুই বস্তির বাইরে যাবি না। তুই জেল থেকে পালিয়ে আসার পর থেকে পুলিশ তোকে হন্যে করে খুঁজছে। আর খুঁজবে আরে, পুলিশের গাড়ায় বাচ্চা এখন মৃত। মৃত? হ্যাঁ মৃত। সরকারি রিপোর্ট অনুযায়ী জেল ভেঙে পালানোর সময় পুলিশের গুলিতে বাচ্চা মারা গেছে। তাই তো বাচ্চা নতুন করে নতুন পরিচয় বাঁচার জন্য তোর কাছে অনুমতি চাইতে এসেছে। কি বলছিস? নতুন করে নতুন বাচ্চার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। ঝুমরি, বাচ্চা নতুন করে বাঁচার জন্য কয়েকটা দিন তোর কাছে ছুটি নিতে এসেছে। ছুটি? কি সব আবল তাবল বলছিস? বুঝিয়ে বল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে শোন, আমি তোকে বুঝিয়ে বলছি। পুলিশের ভয়ে দিনের পর দিন এই বস্তিতে লুকিয়ে থাকতে থাকতে না আমি বড্ড হাঁপিয়ে উঠেছিলাম, দম যেন আমার বন্ধ হয়ে আসছিল। তাই তো কাল রাতে বস্তি থেকে একটু মুক্তির নিঃশ্বাস নিতে আমি বেরিয়ে পড়লাম। নির্জন অন্ধকার মুক্তির আনন্দে আমি হেঁটেই চলেছি। এই যে মশাই শুনছেন? এত রাতে নদীর চলে শুয়ে আছেন কেন? এই যে মশাই, এ তো মনে হচ্ছে খুন হয়েছে। আহারে, বিয়ের রাতে ভদ্রলোক খুন হয়েছে। আহারে, কি এমন নিষ্ঠুর ভাবে একজনের স্মৃতির মুছে দিল।
গলায় ফুলের মালাটা এখন অক্ষত রয়েছে, কপালে চন্দনের। এ কি? এ আমি কি দেখছি? এই যে অবিকল আমারই মতো দেখতে, আমার এই পোশাকটা খুলে দিলে এর চেহারার সঙ্গে চেহারার কোনো তফাৎ থাকবে না। কি ভাবছিস? কি ভাবছিস বাচ্চা? আবার একটা নতুন খেলায় মেতে উঠবি? পুলিশের খাতায় তুই এখন মৃত, কাজে এই লোকটার পক্ষে যদি কিছু ফায়দা করে নিতে পারিস। কিন্তু কিন্তু তার আগে জানতে হবে কি ওর আসল পরিচয়, কি ওর চাল চরিত্র। আমি বলে দেবো বাদশা, কে কে? খবরদার আমাকে চেনার চেষ্টা করলে আমার হাতে রিভলভার কিন্তু গর্জে উঠবে। আমি তোমার ছায়া, আমি তোমাকে সব সময় অনুসরণ করি। আমি আইনের খাতায় তুমি মৃত বলেই তো আইনি যুদ্ধে আজ তোমাকে আমার বড় প্রয়োজন। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাদশা, যে ভদ্রলোক মারা গেছে তোমার চেহারার সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মিল, তাই আমি চাই ওই ভদ্রলোকের নকল সাজে তুমি ওনার জায়গায় যাও। কিন্তু ওনার সম্বন্ধে না জেনে আমি সেখানে কেমন করে যাব? সেটা আমি তোমাকে সময়েই বলে দেবো, কিন্তু আমার ডিরেকশনের বাইরে সামান্য অসংযত আচরণ করো তাহলে আমার হাতের রিভলভার থেকে কিন্তু তুমি রেহাই পাবে না। এবার বলো তুমি রাজি? আমি রাজি। সাবাস! এই তো। না না, আমি তোকে কোথাও যেতে দেবো না বাচ্চা, কোথাও যেতে দেবো না। তুই আমার কথা শুন। না না না, আমি তোর কোনো কথা শুনবো না। আমার মনে হচ্ছে ওই লোকটা কোনো মতলব করে ওকে খুন করেছে, আর ওই লোকটা তোকেও খুন করার মতলব আরে আছে। ঝুমরি না, আমাকে যদি খুন করার মতলব থাকতো তাহলে সেখানেই করতো। আমার মনে হয় লোকটা ওখানে ফিট করে কিছু ফায়দা তুলতে চায়। আরে সালা, আমি বাদশা আছি, বাদশা। আমাকে যদি ঠিকমতো হিস্সা না দেয় না, না, আমিও তাহলে ওর কিস্সা খারাপ করে দেবো। না না না, আমার কথা শুন, তুই কোথাও যাস না। তুই যদি ওখানে যাস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি। ঝুমরি, না যাস না, তুই ছাড়া আমার যার কিছু নেই রে। তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বল? আমি কি নিয়ে থাকবো? তাই বলছি আমাকে ছেড়ে তুই যাস না বাচ্চা, কোথাও যাস না। ঝুমরি, এই ঝুমরি, তোর বাদশা শের আছে না? আর শের বলি না তোর এত অহংকার? আর সেই শের যদি শেয়াল হয়ে গর্তে লুকিয়ে থাকে এই বস্তির মাঝে তোর বেইজ্জত হবে না? আমার তুই আমায় খুশি মনে যেতে দে ঝুমরি, আমি তো আর মরতে যাচ্ছি না রে। তোর আমার ভবিষ্যৎ গড়বার জন্য রোজগার করতে যাচ্ছি। সেখান থেকে ফিরে এসে বহু দূরে গিয়ে আমরা দুজনে একটা সুন্দর সংসার গড়ব। আর আমায় বাধা দিস না, তুই একটা ভালো কাজে যাচ্ছি, তুই আমাকে হাসি মুখে বিদায় দে ঝুমরি, হাসি মুখে বিদায়। বাচ্চা ঝুমরি, যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, জয়ী করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলা তোমায় আমি কোনো বাধা দেব না, জয়ী করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো
সমস্যা আমাকে ব্যতিব্যস্ত করে তুলেছে। মন্দিরের সঙ্গে গোপন সম্পর্ক স্বরূপের একটা আমি অনেক 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 দিক করছি, কিন্তু কিন্তু কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি কোনো সঠিক সিদ্ধান্তই নিতে পারছি না। সব কামে প্রমাণের অপেক্ষা করতে নেই রাই মশাই। এদিকে প্রমাণ খুঁজতে গিয়া দেখবেন কি শালা মৌমাছি মধু খাইয়া উইরা পালাইছে, আর আপনি কেবল ছোপরা লইয়া পইরা আছেন। আমার পার্সোনাল প্রবলেমের খবর তুমি জানলে কি করে? আসলে আমার এই মাথার মধ্যে কতগুলো অদৃশ্য অ্যান্টেনা আছে রাই মশাই, যেগুলো বাইরের খবর আপনা হইতে ক্যাচ করে। এই যেমন ধরেন একটা জব্বর খবর, আপনাগো স্ত্রী আপনাগো ভাইয়ের সঙ্গে একটা গোপন অবৈধ প্রেম। মানিক, তুমি কি বলছো তুমি জানো? জানি জানি আপনাগো ভাই আপনাগো সংসারে একটা ক্যান্সার আছে। ওই যত শীঘ্রই পারেন ওই ক্যান্সারটাকে বাদ দিয়া ফেলেন। তো দেবই, ওই ক্যান্সারটাকে বাদ না দিলে আমার সংসারে পচন ধরবে, ক্ষত বিক্ষত করে দিবে আমার এই দাম্পত্য জীবনকে। তাই আজই একটা আমাকে ডিসিশন নিতে হবে। তার আগে আমাকে আমার কামের দামটা দিয়া দেন রায় মশাই। কামের দাম? হ্যাঁ, কাল রাতে আপনাকে 70 ওই পুণ্যবত মাস্টারের পোলাটারে আমি একেবারে শেষ করিয়া কি বলছো সত্যি সত্যি? হ্যাঁ স্যার, এবং আমি নিজে লোকজন লাগিয়ে তাকে উত্তল গঙ্গার বুকে ভাসিয়ে দিয়েছি। কাঞ্চন, এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো। মানিক এই নাও তোমার পুরস্কার স্বরূপ এই 10,000 টাকা। মানিক নাও 10,000 টাকা। সাধারণ খতম। মানিক, এইবার দেবীকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে এসে যে ধীরে ধীরে রায়মশাই ধীরে, এখন ও কাম নয়। তবে আর একটা কথা, আমাকে অ্যান্টেনা যদি সঠিক মাত্রা দেয় তবে খুব শীঘ্রই পূর্ণ মাস্টার আপনার কাছে আসবে। সে কি আমার কাছে কেন? ঘাবড়াবেন না, বড় নাস্তা করে সাইপা ধরেন, ওর নামে একটা ক্লেম কইরা দেন যে নিজের পোলাটারে নিজে গুম কইরা পোলার বউটাকে লইয়া বিদেশে পাচার করতে। দারুণ আইডিয়া দিয়ে গেল স্যার। আমার মনে হয় এতে কেসটাকে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া যাবে, আর সেই সঙ্গে দেবীকে ওখান থেকে বের করে আনা যাবে। তাহলে আমিও তোমার কথা দিচ্ছি কাঞ্চন, যেমন করে হোক ওই পূর্ণব্রত মাস্টারের কাছ থেকে দেবীকে জোর করে উদ্ধার করে নিয়ে আমি তোমার হাতেই তুলে দেবো। আমার পুত্রবধূ বাজারের পণ্য নয় রাই মশাই, যে যখন তখন আপনি তাকে যাত্রার হাতে তুলে দেবেন। এই মাস্টার, তুমি এখানে কেন? কাল রাত থেকে হঠাৎ আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমার দৃঢ় বিশ্বাস আপনি চক্রান্ত করে আমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে তাকে কোথাও গুম করে রেখেছে। আপনার মাথা খারাপ হয়ে গেছে মাস্টার মশাই, নইলে স্যারের নামে এমন মিথ্যে ক্লেম করতেন না। ওকে বলতে দাও কাঞ্চন, বলো বলো মাস্টার, আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ আছে? অভিযোগ নয় রায় মশাই, আমি আপনার কাছে সহযোগিতা আশা করতে এসেছি। এমন আপনার নাটকবাজি বন্ধ করো। নাটকবাজি নয় তো কি, নিজেই ছেলেকে গুম করে এখন সাধু সাজিতে এখানে এসে নাটক শুরু করেছে। এই তুমি কি বলছো যুবক? নিজেই আমি আমার ছেলেকে গুম করে রেখেছি। এবার আসল সত্যটা আমার কাছে পরিষ্কার। আসল সত্য? আসল সত্য বেশ প্ল্যান করে তুমি আমার সুন্দরী শিক্ষিতা বোনটিকে ভুল বুঝিয়ে তোমার ওই হাবাগোপা ছেলেটির সাথে বিয়ে দিয়েছিলে শুধুমাত্র নিজের পাশবিক প্রবৃত্তির চরিতার্থ করতে। ছি রাই মশাই, ছি! এত নিচ মনোভাব যে মানুষের হয় তা আমার জানা ছিল না। যে আমার পুত্রবধূ, আমার বংশের কুললক্ষ্মী, যার সঙ্গে আমার বাবা ও মেয়ের সম্পর্ক, তার সম্বন্ধে কুৎসিত অপবাদ দিতে আপনার বিবেকে একটু বাধ্য না। আপনারা আমার সংসারকে তছনছ করার জন্য আমার ছেলেকে কিডন্যাপ করেছেন। এখনই আপনাদের নামে রিপোর্ট করতে
আমি থানায় চললাম। পূর্ণব্রত মাস্টার, এই অরুণ রায়কে চোখ রাঙে আজ পর্যন্ত তার চোখের সামন থেকে কেউ অক্ষত অবস্থায় ফিরে যেতে পারেনি, আর তুমিও পারবে না। চল, ওকে ছেলের মতন দড়ি দিয়ে বাঁধো। একটা বৃদ্ধ একটা অথর্ব মানুষকে দড়ি দিয়ে বেঁধে কি লাভ হবে বলতে পারো? ওর জন্যে তো আমাদের শক্ত হাত দুটোই যথেষ্ট। ওগুলো তোমরা কি নিয়ে এসেছো? আমার এই থালাতে আছে তোমার সেই শঙ্কর গাছের চাবুক। চাবুক আমার এই থালাতে আছে তোমার সেই পুরনো এক জোড়া ছেঁড়া জুতো। ছেঁড়া জুতো, ছেঁড়া জুতোর মালা গলায় পরিয়ে তোমার এই পরম শত্রুকে শঙ্কর মাছের চাবুক মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দাও দাদা। এসো কাঞ্চন, এসো। তুমি ওই সরকন মাছের চাবুকটা হাতে তুলে নাও। আমি ওই ছেঁড়া জুতোর মালাটা ওই মাস্টারের গলায় পরিয়ে দেব। আত্মীয়ের মর্যাদা তুমি না বুঝলেও আমি তো বুঝি দাদা। তাই তাই তোমার এই পরম শত্রুকে আমি এই ফুলের মালা পরিয়ে দিয়ে সসম্মানে বরণ করে সরো! কি করলে বাবা? এ তুমি কি করলে? আমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এই সামান্য মিষ্টিটাকে অশ্রদ্ধার অন্ন না মনে করে আপনি যদি গ্রহণ করেন তাহলেই ওনার অপমানের যোগ্য জবাব দেওয়া যাবে। খাবো মা, নিশ্চয়ই খাবো। আজ তোমরা যে অসম্মানের হাত থেকে আমাকে বাঁচালে তার জন্য শ্রদ্ধায় আবেগে তোমাদের মনুষ্যত্বর কাছে আমার মাথা নত করতে ইচ্ছা করছে। আমার ভীষণ ইচ্ছা করছে তোমাদের একটা নমস্কার করতে। পূর্ণব্রত মাস্টার, এই সমস্যায় দাও দাও মা দাও, অশ্রদ্ধার অন্ন হিসাবে নয়, তোমার হাতের দেওয়া খাবার মা অন্নপূর্ণার অন্ন হিসাবে আমি গ্রহণ করলাম। পূর্ণব্রত মাস্টার। হ্যাঁ, আমি পুণ্য মাস্টার, চিরকাল শুধু পুণ্য সঞ্চয় করে এসেছি রাই মশাই। তাই সহজে কোনো পাপ আমাকে স্পর্শ করতে পারবে না। তাই বলছি এখনো সময় আছে, সাবধান হও, নইলে অকালেই তোমার ধ্বংস অনিবার্য। ছি 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 ছি। বৌদি এবং স্বরূপ বাবু আজ যেটা করলেন সেটা ইচ্ছে করে আমাদেরই অসম্মান করার জন্যই করলেন। এর একটা বিহিত আপনি কিন্তু অবশ্যই করবেন, নইলে ভবিষ্যতে আপনাকে কিন্তু আরো অনেক বেশি অসম্মান হতে হবে। এই আমি বলে গেলাম। আমার দিদির গায়ে হাত তুললে তোমার হাত দুটো আমি কোলে মেরে উড়িয়ে দেবো। মোহন, তুই নয় ভাই ভাই তুই এসেছিস ভাই? হ্যাঁ রে দিদি, হ্যাঁ ভাই আমি বলেছিলাম না যেদিন আমি তোর স্বামীর মুখোমুখি দাঁড়াতে তোর যোগ্যতা অর্জন করতে পারবো সেই দিন আমি এই চোরের বাড়িতে আসবো। মোহন, খুব অবাক করছেন তাই না মিস্টার রায়? যাকে একদিন চোর বলে অপরাধী সাজিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তার সামনে দাঁড়াতে খুব লজ্জা লাগছে, তাই না? কিসের অপরাধ? সেটা থানায় গেলেই জানতে পারবেন। আপাতত আপনাকে আমি বধূ নির্যাতন থেকে গ্রেপ্তার করলাম। মোহন, মোহন নয়, আই এম ইন্সপেক্টর মোহন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দাঁড়ান দাঁড়ান ইন্সপেক্টর, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না করা তার জন্য আপনি কাউকে
কাউকে অ্যারেস্ট করতে পারেন না। আর আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। চলে যা ভাই। এবারের বেশে তুই তোর সত্যাচারী স্বামীকে যতই বাঁচানোর চেষ্টা করিস, তোকে কিন্তু তুই বাঁচাতে পারবি না, কোনোদিন পারবি না। দোহাই দোহাই ভাই দোহাই, তুই এখান থেকে চলে যা। আমি তোর কাছে হাত জোর করছি, আমার এই শান্তির সংসারে তুই বিষ ছড়াস না ভাই। চলে যা চলে যা। বেশ, আমি চলেই যাচ্ছি রে দিদি, তবে যাবার আগে তোকে আমি একটা কথা বলে যাচ্ছি। তোদের মতো মেয়েরা একটু সিঁদুর আর সম্পর্কের লোভে এইসব স্বামীকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে, যতই অত্যাচারের হাত থেকে বাঁচাতে চান, এদের দুর্বলতার কারণে তোদের এই বধূ নির্যাতন নামক শব্দটাকে আমরা শত চেষ্টা করে এই সমাজ থেকে মুছে ফেলতে পারছি না রে দিদি, সমাজ থেকে মুছে ফেলতে পারি না। আমাকে তুই ক্ষমা করে দিস ভাই, আমাকে ক্ষমা করে দিস। ভাইকে দিয়ে অপমান করে ওর নেকামো হচ্ছে। এই শোনো। তোর ভাই আমাকে কেন অপমান করে গেল? আর একটা আঘাত করলে তোমার এই হাতটা আমি মুজরে ভেঙে দেবো। বাহ 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 বাহ, বাহ, চমৎকার চমৎকার। আসল ব্যাপারটা এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, আসল ব্যাপারই তো আমার বউকে আমি শাসন করব, তোর মনে এত ব্যথা লাগে কেন? দাদা, আমার বউ আমার কথাকে অগ্রাহ্য করে তোর কথাকে বেদবাক্য হিসাবে মেনে নেবে কেন? তা না বোঝার মতো বোকা আমি নই। স্বামীর চেয়ে দামি জিনিসটা আজকাল যে ওর কাছেই পাচ্ছ, তাই তো এই স্বামীকে একটা সাইনবোর্ড দাঁড় করে তারই আড়ালে ওর সঙ্গে গোপনে নোংরামি করে ক্ষুধা মেটানো হচ্ছে। দেখ শয়তানি, তোর আমি হার অবস্থা কি করি। ছি ছি দাদা, ছি, এত নোংরা তুমি, এত নীচ তোমার মন। যাকে আমি যে মায়ের আসনে বসিয়ে পূজা করি, যার অন্তর থেকে মাতৃসমা দুঃখ নিয়ে আমি মাতৃহারার ব্যথা ভুলে থাকি, সেই মাতৃসমা বৌদিকে নিয়ে তুমি ও মানুষ নয় ভাই, ও একটা অমানুষ। ওর কথাই তুমি কিছু মনে করো না ভাই, কিছু মনে করো না। যে আজ আমার মরে গেছে বৌদি, মিথ্যা হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে আমার যে সমস্ত পরিকল্পনা। তাই তো এই মিথ্যা কলঙ্ক নিয়ে আমি আর এখানে থাকবো না বৌদি। যেও না ভাই, শোনো, তুমি যেও না ঠাকুরপো, তুমি যেও না ভাই, যেও না। তোমার দাদা ভুল করেছে। ঈশ্বর তো জানেন তোমার সঙ্গে আমার কি সম্পর্ক। হাজার চেষ্টা করলেও আমি বলছি ওরা আমাদের সম্পর্ককে কলঙ্কিত করতে পারবে না ভাই, পারবে না। তুমি যেও না ভাই। আমায় তুমি বাধা দিও না বৌদি, আমায় তুমি বাধা দিও না। দাদার মনে যে আজ যে বীজ বপন করেছে, তার থেকে যে আমরা কেউ রেহাই পাবো না বৌদি। তাই একটা বড় কিছু ঘটনা ঘটার আগে আমি এই বাড়ি ছেড়ে না না ভাই, যেও না, যেও না ভাই, যেও না বৌদি। ভাই, তুমি যেও না। বৌদি, ঠাকুরপো, ঠাকুরপো, যেও না, যেও না ঠাকুরপো, ঠাকুরপো চলে গেল। উনি কি বলে গেল? আমি নাকি আমার দেওরের সাথে ঈশ্বর। সেই ছোটবেলায় যখন আমি এই সংসারে এসেছিলাম, তখন ও ছিল ছোট্ট একটা শিশু।
মা আমার হাতে ওকে তুলে দিয়েছিল, আর আজ আজ ওর নামে তুমি বলে গেলে। না না না, এই কথা শোনার আগে ঈশ্বর তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। ব্যথার প্রদীপ জ্বলেছে কোথায় নিজে জানি না। ব্যথার প্রদীপ জ্বলেছে কোথায় নিজে জানি না। জীবন যন্ত্রণায় আমার জীবন যন্ত্রণা, জীবন যন্ত্রণায় আমার জীবন যন্ত্রণা। ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না। দেহের অসুখ, মনের অসুখ, অসুখ আছে তার। জীবন যখন নিজেই অসুখ, নেই তার প্রতিকার। দেহের অসুখ, মনের অসুখ, অসুখ আছে তার। জীবন যখন নিজেই অসুখ, নেই তার প্রতিকার। তাই বিষের জ্বালা কেমন তর, বিষের জ্বালা কেমন তর, সইতে পারি না আমি, সইতে পারি না। জীবন যন্ত্রণায় আমার জীবন যন্ত্রণা, জীবন যন্ত্রণায় আমার জীবন যন্ত্রণা। ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না। ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না। হারামজাদি, বল বল হারামজাদি, বল 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 তুই হাঁদাকে কোথায় পাচার করেছিস? মারো পিসিমা মারো, যতক্ষণ না ওর মুখ থেকে সত্যি কথাটা বেরোচ্ছে মেরে মেরে ওর মুখটা ভেঙে দাও। ঠাকুরপো, তুমি যদি আমার কথাটা বিশ্বাস করো তাহলে তুমি তুমি নিশ্চয়ই তোমার দাদাকে ফিরে পাবে ভাই। তবে তার আগে আমাকে যেমন অত্যাচার করছো, ঠিক সেই অত্যাচারটা করো তোমার ওই পিসিমার উপর। তাহলে সব সত্যিটা বেরিয়ে আসবে। কি বললি হারামজাদি? হ্যাঁ বলি আমি অত্যাচারী, আমার উপর অত্যাচার করবি? হ্যাঁ হ্যাঁ? আমার ভাই তোকে পাচার করেছিস, এবার তুই আমাকে পাচার করতে যাস? আরে 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 করো কি, শোনো না, করো কি? নতুন বইয়ের এখন নতুন গন্ধটাই যায় নাই, আর তুমি এখনই এসব আরম্ভ কইরা দিছ। আরে বধূ নির্যাতনের দায়ে পড়বে যে। দাদাকে না পেয়ে আমাদের মাথা ঠিক নেই, আপনারা যেমন করেই পারেন আমার দাদাকে বের করে আনুন। বৌমা, মা লক্ষ্মী আমার, সত্যি করে কইরা দাও তো সেদিন রাত্রি কি ঘটনা ঘইটা ছিল? কেমন কইরা তুমি কার হাতে ওই আমার হাদারামটাকে পাচার কইরাছ? তোমাকেও কিছু ভয় নাই, তুমি আমাকেও কানে কানে কইয়া দাও। আমি আপনাদেরকে কেমন করে বিশ্বাস করাই যে আমি এই সম্পর্কে সম্পূর্ণ নির্দোষ, আমি কিচ্ছু জানি না। ওই পিসিমা তো সেই দিন রাত্রে। কি বললি হারামজাদি? আমি তো আবেরে হারামজাদি তোকে খবরদার পিসিমা, একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু এই সংসার শুধু চোখে জল ঝরাতে আসিনি। প্রয়োজন হলে আপনার
এই হাতটা দমড়ে মুচড়ে ভেঙে দেবার মতো ক্ষমতা আমার আছে। ক্ষমতা নেই, ভোতাকরণের ওষুধ আমারও কাছে আসে। ও সেই দিন হাত রঙে কার হাতে পাশা কইরাছো? তোমার এত সাহস, তুমি আমার বৌমার গায়ে হাত তোলো? সাহস সাহস আমার নয় দাদা, এই হৃদয় বাবাজির সাহসে আমি। হৃদয় তোমাকে সাহস দিয়েছে এইভাবে বৌমার উপর অত্যাচার করতে? হ্যাঁ বাবা, আমি সাহস দিচ্ছি, কেন দেব না? একটা জলজ্যান্ত মানুষ বলছিল যে রাত থেকে উধাও হয়ে গেল, আর বৌদি তার সঠিক উত্তর দিতে পারছে না। দাদা কোথায় আছে, কিভাবে আছে, তার কোনো খবর বৌদি যেন দিতে পারছে না। সেই প্রশ্নটা বৌমা তো আমাদের কাছেও করতে পারে হৃদয়। বাবা, আমাদের ঘর থেকে, আমাদের এতগুলো মানুষের মাঝ থেকে ওর স্বামী কোথায় হারিয়ে গেল, এর জন্য কি আমরা দায়ী নই? তার মানে তুমি কি বলতে চাইছো দাদা? আমরা যুক্তি করে তোরা যে কাজ করেছিস তার যেমন কোনো প্রমাণ নেই, ঠিক বৌমাও যে দোষী তারও কিন্তু কোনো প্রমাণ নেই। বাবা, তবু সব সন্দেহের তীর যখন আমারই দিকে বাবা, আপনি আমাকে যা খুশি শাস্তি দিন, আমি এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। কেঁদো না, কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। সবাই তোমাকে দোষী সাজানোর চেষ্টা করলেও আমি জানি তুমি সম্পূর্ণ নির্দোষ। আমি জানি একজন নারীর জীবনে সিঁদুরই হলো সবচেয়ে তার বড় সম্পদ। কোন নারী তার জীবনের সেই মূল্যবান সম্পদটাকে অকালে হারাতে পারে না মা। বাবা, আমার শীতের সিঁদুরটা অক্ষত আছে তো বাবা। ঈশ্বরে ভরসা রাখো মা। আমার মন বলছে আমাদের খোকা কোথাও না কোথাও ঠিক বেঁচে আছে। আমার বিশ্বাস সে একদিন না একদিন ঠিক ফিরে আসবে। খোকা বাবু, খোকা বাবু, বৌদিমণি, খোকা বাবু, খোকা বাবু আসছে গো, খোকা বাবু। দাদা বাবু আসছে। খোকা, তোমাদের খোকা খোকা বাবু বাবু। আসছে নন্দদা, বলো কোথায়, কোথায় আমাদের তোমাদের খোকা বাবু? খোকা, তিনি কোথায়?